কিন্তু শেখ মুজিবের একটা কৃতিত্বের জায়গা হচ্ছে সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে ৭১ দেশটাকে যদি একবার স্বাধীন করে থাকে, ৭২ সালের 10ই জানুয়ারি দেশে ফেরার পথে দিল্লি হয়ে যদি ঢাকাতে আসলেন, তিনি বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিলেন। কারণ তিনি গান্ধীকে বলেছেন, মার্চের ভিতরে আপনার সোলজার বাংলাদেশ থেকে উঠায় নেওয়া যাবেন। সে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিল। অতএব সেই জায়গাতে আমরা দেখেছি তাকে বোঝানোর জন্য কিন্তু গান্ধী আবার মার্চ মাসে ঢাকাতে এসেছিল, কিন্তু শেখ মুজিব রাজি হয়নি। আপনাকে সোলজার তুলে নিতে হবে এখান থেকে, এবং মার্চ এপ্রিলের মধ্যে ভারতের সব সোলজার বাংলাদেশ থেকে চলে। বঙ্গবন্ধু না থাকলেও যুদ্ধটা বঙ্গবন্ধুর নামেই হয়েছে। কিন্তু আমার প্রতি আমি যে দলটা এখন করে তাদের অনেকেই রাগ করতে পারে, কিন্তু মনে মনে যখন রাত্রে তারা চিন্তা করবে আমার প্রতি অতটা রাগ করা তাদের কথা না। তাজউদ্দিন আহমদ হইল মুক্তিযুদ্ধকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামের নেতা হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সামরিক নেতা হইল জেনারেল উসমানী, জিয়াউর রহমান, খালেদ মুশাররফ, শফিউল্লাহ, সিআর দত্ত, 11টা সেক্টর, এরা হল সামরিক নেতা। এই দেশের মাটিতে কত বড় নেতা জন্ম হয়েছিল রিয়ালাইজ করার জন্য। সেকেন্ড হচ্ছে বঙ্গবন্ধুকে এই অনুসন্ধান আমার থাকবে। আমি আজকে শ্রোতাদের কাছে কমিট করে গেলাম যে এত বড় একটা গণতান্ত্রিক নেতা, এত বড় একটা স্যাক্রিফাইসিং নেতা, এত বড় একজন মানে ভালোবাসাপূর্ণ মানুষ কেন স্বাধীনতার পর বাকশাল কায়েম করেছিল, কি করেছিলাম আমরা ওনার সাথে। আমরা মানে ওই সময়ের আওয়ামী লীগের লোকজন, ওই সময়ের জাসদের লোকজন, ওই সময় স্বাধীনতা বিরোধীরা মিলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল, এবং ওই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র। এত বড় একটা গণতান্ত্রিক নেতাকে উনি গণতন্ত্রের জন্য এক নাগারে 26 মাস জেলে ছিলেন। উনার শিশুপুত্র শেখ কামালের বয়স ছিল কয়েকদিন, শেখ হাসিনার বয়স ছিল কয়েক বছর। আমিও তো বাবা হয়েছি, আমি আজকে ফিল করি এরকম বয়সী সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেলে থেকেছেন। এত বড় একটা মানুষ কেন বাকশাল করেছিলেন, কি আমরা তৈরি করেছিলাম সেটা আমার জানতে হবে। সেই অনুসন্ধানটা, সেই গবেষণা করার প্রয়োজনটা এখানে আছে। থার্ড যে জিনিসটা লাস্ট আমি বলবো, যে আজকের রাজনীতিবিদদের জন্য এই বইয়ের পাতায় পাতায় উদাহরণ আছে, এই বইয়ের পাতায় পাতায় আত্মদর্শন আছে, পাতায় পাতায় দিক নির্দেশনা আছে। আজকের রাজনীতিবিদরা যেন এই বইটা পড়েন এবং অনুভব করেন যে বঙ্গবন্ধুর থেকে ওনারা প্রত্যেকে কত নিচে নেমে গেছেন, কত দূরে সরে গেছেন। তো 24 বছর পাকিস্তানি শাসন আমলের 12 বছর তিনি জেল খেটেছেন। এটা কি কোনো কাপুরুষের কাজ? এটা কি কোনো ভীরুর কাজ? এটা কি ধরনের কথা যে 24 বছরের টোটাল রেজিমে যদি 12 বছর একটা মানুষ জেল খাটে এবং বারবার একবার বের হয় আবার ঢুকেন, একবার বের হয় আবার ঢুকেন, বউ বাচ্চা একদিকে, ছেলে মেয়ে কোথা থেকে বড় হচ্ছে, কিভাবে সংসার চলবে, কোনো চিন্তা ভাবনা না করে তিনি স্লোগান দিলেন, জাতির জন্য কাজ করলেন, আবার জেলে গেলেন। এটাকে যদি কেউ কাপুরুষ বলে, তার প্রতি আল্লাহর গজব নাজিল হয়ে না হওয়া মানে বিস্ময়কর ঘটনা। কোনো ব্যক্তি যদি বলেন, কোনো জাতি যদি বলেন যে এই মানুষটি কাপুরুষ ছিল, তার কোনো সাহস ছিল না, তিনি পালিয়ে মানে একবারের জন্য কি দেখাতে পারবেন যে এই 12 বছর তিনি জেল খেটেছেন এবং কতবার তিনি গ্রেপ্তার হয়েছেন, এবং কোনোবার গ্রেপ্তার করার সময় তিনি বোরকা পরেছেন, পালিয়ে পাট খেতে গেছেন, পুলিশে ধরার পর হাউমাউ করে পুলিশের পা ধরেছেন, আবার জেল থেকে বের হয়ে তিনি বলেছেন আমাকে কুত্তার মতো করে পিটানো হয়েছে। এখন অনেক নেতা বলে না যে আমাকে টানিয়ে কুকুরের মতো আমাকে পিটানো হয়েছে, শিয়ালের মতো পিটানো হয়েছে। ইতিহাস থেকে বের করুন তো বঙ্গবন্ধু কখনো এই ধরনের কোনো কথাবার্তা বলেছেন কিনা। বরং তিনি জেলখানাকে একটা শিল্পে পরিণত করেছেন। তার অসম্ভব তাৎপর্যে দেখেন যে সেখানে পুরো জেলখানাকে তিনি রাজনীতির জন্য একটা অগ্নিগর্ভ বানিয়ে ফেলেছিলেন। যেখানে গেছেন সেখানেই তার রাজনীতি। তো যাই হোক, সেই আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। 1972 সালের 8ই জানুয়ারির কথা। বঙ্গবন্ধু তখন লন্ডনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন। বিকেল 5টায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন। প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন, আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোন সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা অমুসলিম বিশ্বের রক্তচক্ষুকে উপেক্ষা করে
ওআইসি গঠিত হওয়ার সময় তিনি সদ্য স্বাধীন এই ভঙ্গুর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে ওআইসিতে যোগদান করেছিলেন। ইতিহাস আপনি না জানলেও আমরা জানি। বঙ্গবন্ধুকে সেজন্য শ্রদ্ধা জানাই, সালাম জানাই। তিনি তার দেশ এবং তার জাতির গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন।